আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের আজকে যে লাইভ সেশনটি নিব, আজকের লাইভ সেশনটা কিন্তু আমাদের এইচএসসি 26-এর জন্য যে কেমিস্ট্রি পরীক্ষাটা হবে তার একটা লাইভ সেশন অনুযায়ী আমরা এর আগেও কিন্তু দুইটা লাইভ দেখেছি। ওই লাইভগুলোতে আমরা পরিমাণগত রসায়ন নিয়ে কিন্তু আলোচনা করেছি এবং আজকের এই লাইভটাতে আমরা পরিবেশ রসায়নের কিছু কোয়েশ্চেন আলোচনা করব এবং তোমাদেরকে এই কেমিস্ট্রি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের আছো বা এইচএসসি 27 যারা আছো, যারা কেমিস্ট্রিতে অংশগ্রহণ করতে চাও, বা তোমাদের যারা ফ্রেন্ড আছে যারা এইচএসসি 26-এ আছে, সো তাদের সাথে একটু শেয়ার করে দাও অথবা তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে তারা কেমিস্ট্রি সম্পর্কিত যে তথ্যগুলো তাদের প্রয়োজন হইতে পারে তারা এই লাইভ থেকেই সেই ইনফরমেশন গুলো কিন্তু জেনে নিতে পারবে আর কি। সো কেমিস্ট্রি পরীক্ষাটা কিন্তু আগামী 28 তারিখে হবে, আমরা মোটামুটি সবাই জানি। দেশব্যাপী 64 জেলায় হবে। তো উদ্ভাসন মেশের সব ব্রাঞ্চ থেকে কিন্তু আমরা এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবো এবং এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে কিন্তু কোনো প্রকারের ফি প্রয়োজন হবে না, অর্থাৎ এটা একটা ফ্রি পরীক্ষা। ঠিক আছে। সো এই পরীক্ষাটাতে মোটামুটি সবাই অংশগ্রহণ করে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট আছো, যারা ভার্সিটি অ্যাসপাইরেন্ট আছো অথবা যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট আছো, সবাই মোটামুটি এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করে। এই জন্যই কিন্তু আমরা এই সাবজেক্ট হিসেবে চয়েস করেছি কেমিস্ট্রিকে। কারণ হলো কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু সবার জন্যই লাগবে। মেডিকেল ভর্তি পরীক্ষাতেও যতটুকু লাগবে, ইঞ্জিনিয়ারিং এও লাগবে, আবার ভার্সিটিতেও কিন্তু লাগবে। সো এই কারণে আমরা প্রতি বছরের মতো এবছরও কেমিস্ট্রিটা আয়োজন করতে যাচ্ছি এই আগামী যে 28 নভেম্বর আছে সেদিন। সো চলো তাহলে আমরা কথাবার্তা না বাড়িয়ে আমরা পরিবেশ রসায়নের যে ক্লাসটা আছে এই ক্লাসটা শুরু করি আজকে। হ্যাঁ, বেশি কিছু পড়বো না, 1 ঘন্টা যে আমরা ক্লাসটা করব, ক্লাসের মাঝখানে কিন্তু একটা লাইভ কুইজ হবে। সো তোমরা যারা উদ্ভাসন মেশের স্টুডেন্ট আছো, তোমাদের যাদের উদ্ভাসন মেশের রেজিস্ট্রেশন নাম্বার আছে, আমাদের যে একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার থাকে, ওই রেজিস্ট্রেশন নাম্বারটা থাকলে কিন্তু তুমি এই ফ্রি কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো। তো তুমি যদি আজকে যে লাইভ কুইজটা অনুষ্ঠিত হবে বা লাইভ কুইজটা হবে আমার ক্লাসের মধ্যে, এই কুইজটাতেও যদি তুমি পার্টিসিপেট করতে যাও, তোমার কিন্তু ওই রেজিস্ট্রেশন নাম্বারটা থাকা লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা থাকার পরে তুমি যদি এইচএসসি কেমিস্ট্রি রেজিস্ট্রেশন করো বা কেমিস্ট্রিকে এনরোল করো, তখন তুমি আজকের লাইভ কুইজটাতে অংশগ্রহণ করতে পারবা। এবং আজকে একবার যদি তুমি এনরোল করে ফেলো কেমিস্ট্রির মধ্যে, তখন কিন্তু আর তোমার ওই অফলাইন ব্রাঞ্চে গিয়ে নতুন করে এনরোল করার প্রয়োজন নাই। আর তোমরা যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবা না, কোনো অসুবিধা নাই, তোমার বাসার কাছাকাছি যে কোনো ব্রাঞ্চে গিয়ে তোমাকে বললেই রেজিস্ট্রেশনটা করে দিবে। সো আমরা জানি তোমরা অনেক স্মার্ট, বা তোমরা এই এখনকার যে টেকনোলজি এগুলোর সাথে খুব বেশি ইউজ টু। সো এই ইনফরমেশন গুলা দিয়ে, বেসিক কিছু ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করে এই কেমিস্ট্রি এনরোল করা তোমাদের জন্য আহামরি কঠিন কিছু না। চলো তাহলে আমরা লাইভ সেশনটা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, সো গ্যাসের সূত্রাবলী নিয়ে একটু আলোচনা করব। সো গ্যাসের সূত্রাবলীর বেসিক কনসেপ্টটুকু মোটামুটি তোমাদের সবারই জানা আছে, যে কখন আমি কোন সূত্রটাকে অ্যাপ্লাই করব। বয়েলস ল, চার্লস ল, গেলুসাক্স ল, অ্যাভোগাড্রো ল, মোটামুটি আমাদের সবগুলা সম্পর্কে কিন্তু জানা আছে, তাই না? সো আমরা একটু রিক্যাপ করে নিই এই পাশে। হ্যাঁ, আমরা একটু রিক্যাপ করে নিই এই পাশে। সো আমাদের বয়েলস ল যেখানে আছে, আমরা বয়েলস লতে কি জানি ভাইয়া বলো তো? বয়েলস লতে আমরা জানি ভি ইজ প্রপোর্শনাল টু 1/P। তার মানে হচ্ছে চাপের সাথে আয়তনের সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে। এবারে এখানে দেখো আমরা চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি হচ্ছে এটা চার্লসের যে অ্যাকচুয়াল সূত্রটা সেটা একটু ডিফারেন্ট। এটা বলা হয় প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি আমরা বৃদ্ধি করি বা হ্রাস করি, তার সাপেক্ষে কতটুকু আয়তন পরিবর্তন হয়, সেটা অ্যাকচুয়াল চার্লসের সূত্র। কিন্তু আমরা একটা মডিফাইড ভার্সনকে ম্যাথ করার জন্য ইউজ করি। সেই ভার্সনটা অনেকটা এরকম, যে ভি ইজ প্রপোর্শনাল টু টি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের গেলুসাকের সূত্র। এই জিনিসগুলাই আমরা বেশি বেশি ব্যবহার করব আর কি। হ্যাঁ, গেলুসাকের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টু টি। এরপরে আছে হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সূত্র। এটাকে অনেকে প্রকল্প বলতে চায়, বা আমরা এটাকে সূত্র হিসেবেও কিন্তু জেনে থাকি আর কি। এখানে বলা হয় ভি ইজ প্রপোর্শনাল টু এন। এখন এই সূত্রগুলা থেকে আমরা পরবর্তীতে কিছু অনুসিদ্ধান্ত ডেভেলপ করেছি, যেমন P1V1 ইকুয়াল টু P2 ইন্টু V2। ঠিক আছে। আবার এখানে দেখো চার্লসের সূত্রের মধ্যে আমরা জানি V1/T1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই T2। আবার দেখো গেলুসাকের সূত্র থেকে আমরা বের করতে পারি হচ্ছে P1/T1 ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই T2। ঠিক আছে। আর অ্যাভোগাড্রো সূত্র এরকম আলাদা নতুন করে কিছু অনুসিদ্ধান্ত ডেভেলপ করার প্রয়োজন পড়ে না। এখানে আমরা মোল সংখ্যা সম্পর্কিত কিছু প্রবলেম সামনে সলভ করব, তখন দেখাই দিব। এখন এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র বললাম আমরা, এই সূত্রগুলোর না কিছু শর্ত আছে। এই সূত্রগুলোর প্রথম শর্ত হলো গ্যাসটাকে আদর্শ গ্যাস হইতে হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সবগুলা সূত্র প্রযোজ্য হবে, এটা আমরা সবাই জানি। এখন খেয়াল করো,
এই আদর্শ গ্যাস হওয়ার পাশাপাশি আরো কিছু শর্ত আছে, যেমন বয়েলের সূত্রে আমরা জানি আর কে কে কনস্ট্যান্ট থাকতে হবে বলতো। বয়েলের সূত্রে আমরা জানি হচ্ছে আমাদের তাপমাত্রা এবং মোল সংখ্যা এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট থাকতে হবে, ঠিক আছে, এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট থাকতে হবে। চার্লসের সূত্রে আমরা কি জানি, আমরা এভাবে মনে রাখতে পারি, চার্লসের সূত্রে চাপ স্থির থাকবে, তাহলে পি এবং এন এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আর গেলোসাকের সূত্রে কে কে কনস্ট্যান্ট থাকবে বলতো, আমরা জানি যে আয়তন এবং এন মানে আয়তন এবং মোল সংখ্যা এরা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। এখন এই যে এখানে আমরা যতগুলা সূত্র লিখলাম, একটা জিনিস তোমরা খেয়াল করলে দেখবা এই সূত্রগুলোতে আমরা বেসিক চারটা জিনিসকে ব্যবহার করেছি। একটা হচ্ছে চাপ যেটাকে বলছি পি, একটা হচ্ছে আয়তন যেটাকে বলছি ভি, একটা হচ্ছে টি যেটাকে বলছি তাপমাত্রা, এবং একটা হচ্ছে এন যেটা হলো মোল সংখ্যা। এই চারটাকে বলা হয় হচ্ছে গ্যাসের চলরাশি, ঠিক আছে। ওকে, এখন প্রশ্ন অনুযায়ী আমাকে পড়ে বুঝতে হবে আমি এখানে কোন জিনিসটাকে অ্যাপ্লাই করব। তো আমরা একটু প্রশ্নটা যদি দেখি, বলে দিছে প্রথমে চাপ অপরিবর্তিত রেখে। যখনই তোমাকে এরকম কোনো কথা বলবে চাপ অপরিবর্তিত রেখে অথবা স্থির চাপে অথবা একই চাপে, ঠিক আছে, তখন তোমার এখানে বুঝে নিতে হবে যে ভাই এখানে হচ্ছে চার্লসের সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে বলছে চাপ অপরিবর্তিত যেহেতু, তাহলে চার্লসের সূত্র। তো এখন তুমি চার্লসের সূত্র থেকে এখান থেকে কোন সূত্রটাকে অ্যাপ্লাই করবা দেখো তো ভাইয়া। তো আমরা এখান থেকে কোন যে সূত্রটাকে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে অনেকটা এরকম যে v1/t1 ইকুয়াল টু এই দেখো v2/t2। মানে এত সস্তা অঙ্ক বোর্ডেও যে চলে আসে, এটা কিন্তু রিসেন্টলি বোর্ডে আসছে, ঠিক আছে। তো আমরা দেখো তো v1 জানি কিনা, আমরা v1 জানি হচ্ছে 300 ml, ঠিক আছে। আমরা কি t1 জানি, t1 জানি আমরা 27 ডিগ্রি সেলসিয়াস। এই যে এখানে আমরা যত ক্যাপিটাল টি বলবো প্রত্যেকটা ক্যাপিটাল টি কিন্তু আমার কেলভিন তাপমাত্রা, এখানে কিন্তু ডিগ্রি সেলসিয়াসে বসাইলেই ভুল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন খেয়াল করো, তো আমার এখানে এই 27 ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিনে যদি আমি কনভার্ট করি তাহলে টি ইকুয়াল টু কত হবে এখানে 300 কেলভিন, ঠিক আছে। টি ইকুয়াল টু হয়ে যাবে 300 কেলভিন, তাহলে এটা হয়ে গেল 300। ওকে, 60 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হবে, তার মানে এটা টি2, তাহলে টি2 ইকুয়াল টু কত, এই যে 273 প্লাস 7 সমান কত হইলে 280। ওকে, তাহলে এখন দেখো আমরা এখানে টি2 সমান কত বলতেছি 280, আর এখানে ভি2। তো এটাকে ক্যালকুলেশন করলে আলটিমেটলি এটা ক্যালকুলেটরও প্রয়োজন হয় না, এত সহজ ক্যালকুলেশন। ভি2 ইকুয়াল টু কত আসতেছে 280 ml। ওকে, এই জায়গাটাতে একটা জিনিস ইউনিট নিয়ে তোমাদের অনেক কনফিউশন হয়, তবে একটা জিনিস খেয়াল রাখবা, এই যে গ্যাসের সূত্রগুলা দিয়ে আমরা যখন ম্যাথ সলভ করব, মানে এই বয়েল চার্লস গেলোসাক এই টাইপের সূত্রগুলা দিয়ে যখন ম্যাথ সলভ করব, মানে যেটা দুই পাশে আমার আয়তন তাপমাত্রা এগুলা দিয়ে যখন হিসাব করতে হয়, তখন খেয়াল করবা কি মানে যে কোনো একটা ধরে আমি করতে পারবো, তবে শর্ত হলো কি আমি এখানে এমএল ধরে করছি, আমি আনসারটাও পাবো এমএল এর মধ্যে, ঠিক আছে। এই জিনিসটা জাস্ট একটু খেয়াল রাখবা। তোমার প্রশ্নে যেটা দেওয়া আছে উত্তরেও সেমটা দেওয়া আছে কিনা, যেমন প্রশ্নেও এমএল দেওয়া আছে, উত্তরেও দেখো সবগুলাতে অপশনেই কিন্তু এমএল দেওয়া আছে। তার মানে আমার ইউনিট নিয়ে এখানে মানে মাথা ব্যথার কোনো কারণই নেই, ঠিক আছে, একদম সহজ। ওকে, তাহলে আমরা অ্যান্সার করতে পারি 280। তোমরা অনেকেই আমার আগেই অ্যান্সার করে দিছো, ভেরি ভেরি গুড। ওকে, তাহলে এখন এটা অ্যান্সার করো তো ভাইয়া। এখানে বলছে এসএটিপি তে সমান পরিমাণ গ্যাসের আয়তনে সবচেয়ে কম কোন গ্যাসের। তার মানে হচ্ছে আমাদের এখানে গেলুসাকের সূত্র অনুযায়ী প্রবলেমটা দেখানো হয়েছে, V is proportional to N, V is proportional to N। তার মানে হচ্ছে আমরা এখানে বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে এক মোল গ্যাসের আয়তন নির্দিষ্ট, এটাও কিন্তু অ্যাভোগাড্রোর অনুসিদ্ধান্ত থেকেই আসছে। সো এরকম আমাদের দুইটা স্ট্যান্ডার্ড কন্ডিশন ধরা হয়, একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনকে বলি আমরা এসটিপি, আরেকটা স্ট্যান্ডার্ড কন্ডিশনকে বলি আমরা এসএটিপি। নিশ্চয়ই তোমরা এই দুইটা কন্ডিশন সম্পর্কে জানো। এসটিপি কন্ডিশনটাকে আমরা কি বলি, এখানে বলি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অথবা 273 কেলভিন, এবং এর সাথে আমাদের প্রেসারটা থাকবে হচ্ছে 1 atm প্রেসার, ঠিক আছে, 1 atm প্রেসার। আর এসএটিপি মানে হচ্ছে কি আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং আমার প্রেসারটা থাকবে হচ্ছে 100 কিলো প্যাসকেল প্রেসার, ঠিক আছে। ওকে, এখন খেয়াল করো এই এসটিপি তে গ্যাসের যে মোলার আয়তনটা হয় এটাকে বলি আমরা ভিএম, ঠিক আছে, বা ভিএসটিপি তুমি বলতে পারো, এটা মোলার আয়তন বলা হয়। আবার এসএটিপি তেও মোলার আয়তনটা নির্দিষ্ট। এখন দেখো এসটিপি তে সকল গ্যাসের মোলার আয়তন, ঠিক আছে, এটা হবে কত 22.4 লিটার, আর এসএটিপি তে সকল গ্যাসের মোলার আয়তন হবে কত 24.789 লিটার, ঠিক আছে। অর্থাৎ মোল সংখ্যা নির্দিষ্ট হলে তোমার মোলার আয়তনটা সেম হবে, যে সেটা যেই গ্যাসই হোক না কেন, হাইড্রোজেন গ্যাস হোক, অক্সিজেন গ্যাস হোক, নাইট্রোজেন গ্যাস হোক, মানে প্রত্যেকটার এক মোলের আয়তন কিন্তু সেম। এই কনসেপ্টটা থেকে এই অঙ্কটা দেওয়া হয়েছে। তার মানে আমাকে এখানে জাস্ট সলভ করতে হচ্ছে কি কোথায় মোল সংখ্যাটা, এটা কম চাইছে না বেশি চাইছে, সবচেয়ে কম বলছে, তার মানে কোথায় মোল সংখ্যাটা সবচেয়ে কম আছে,
ঠিক আছে, কোথায় মূল সংখ্যাটা সবচেয়ে কম আছে সেটা বের করলে আমার এখানে হয়ে যাচ্ছে। তার মানে আমার এখানে মূল সংখ্যার কনসেপ্টে যেতে হবে। আমরা মূল সংখ্যা ইকুয়াল টু কি জানি ভাই, দেখো তো, এই যে দেখো w ডিভাইডেড বাই m বলতে পারি না আমরা, যে নির্দিষ্ট ভরটা দেওয়া থাকে ওইটাকে আণবিক ভর দিয়ে ভাগ করলে পাইতে পারি। অথবা যদি এসটিপি তে তাদের কোনো আয়তন দেওয়া থাকে ওইটাকে তুমি যদি 22.4 দিয়ে ভাগ করো তাও তুমি মূল সংখ্যা পেয়ে যাবা। আবার তুমি খেয়াল করো, যদি এসএটিপি তে দেওয়া থাকে তখন যদি তুমি 24.789 দিয়ে ভাগ করো তখনও তুমি কি পেয়ে যাবা, মূল সংখ্যা পেয়ে যাবা। এখন এখানে দেখো বলছে সমান পরিমাণ, সমান পরিমাণ। এখন তাইলে আমাদের মূল সংখ্যাটা বেশি কার মূল সংখ্যাটা করলে আমার অ্যানসারটা হয়ে যাচ্ছে। সো মূল সংখ্যা কম বেশি আইডেন্টিফাই করার জন্য আমাকে কি আইডেন্টিফাই করতে হবে, এদের মোলার ভর কত। তো আমার কার্বন ডাই অক্সাইডের মোলার ভর 44, অক্সিজেনের মোলার ভর হচ্ছে কত 32, অ্যামোনিয়ার মোলার ভর হচ্ছে কত 17, নাইট্রোজেনের মোলার ভর হচ্ছে কত 28। এটা মোটামুটি ইজি জিনিস, আমরা ছোটবেলা থেকেই মোটামুটি সবাই জানি। তো এখন এখান থেকে খেয়াল করো তো, এই যে আমাদের ভি আয়তন সবচেয়ে কম বলছে না, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু আমরা তো জানি এন। আবার দেখো তো এন প্রপোর্শনাল টু কি হইলো এখানে 1/m না, 1/m না। তার মানে হচ্ছে যার মোলার ভর যত বেশি তার মোল সংখ্যা তত কম, আয়তন তত কম। ঠিক আছে, তাহলে এখন দেখো মোলার ভর বেশি আছে কোথায়, মোলার ভর এখানে বেশি আছে কার্বন ডাই অক্সাইডের। তার মানে আমাদের এই প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে ভাইয়া, এই প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, ওকে ডান। এবারে সামনেরটায় আসি। তো এটা যারা যারা পারবা আমার আগে অ্যানসার জানাই দাও, অসুবিধা নাই, অথবা না পারলে তো আমি সলভ করেই দিব, নো প্রবলেম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা প্রেসার দেওয়া আছে 1.5 atm প্রেসার। ঠিক আছে, এটা প্রেসার দেওয়া আছে, একটা টেম্পারেচার দেওয়া আছে, একটা গ্যাসের আয়তন, ঠিক আছে, একটা গ্যাসের আয়তন দেওয়া আছে তাপমাত্রায় কিন্তু দ্বিগুণ চাপে। এই যে দেখো এখান থেকে উক্ত তাপমাত্রায় দিয়ে বুঝাই দিল কি আমার এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, আমার এখানে অ্যাপ্লাই করতে হবে বয়েলের সূত্র। ঠিক আছে, মানে একই তাপমাত্রা স্থির থাকে কোথায়, বয়েলের সূত্রের মধ্যে। ঠিক আছে, দ্বিগুণ চাপে, এখানে এই যে দ্বিগুণ চাপে, তার মানে আমি এখানে বলতে পারি যে এটা হচ্ছে আমার P1, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার P2। তাহলে P2 ইকুয়াল টু কি 2 ইনটু P1। ঠিক আছে, P2 ইকুয়াল টু 2 ইনটু P1। তাহলে আমার আয়তন কত হবে, এই যে এটা হবে হচ্ছে V2। V2 ইকুয়াল টু ওয়াট আমরা জানি না, হ্যাঁ, V2 ইকুয়াল টু ওয়াট, এটা হচ্ছে কি V1। তাহলে আমি এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব, P1 V1 ইকুয়াল টু P2 ইনটু V2। আমি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে P1 V1 ইকুয়াল টু P2 ইনটু V2। আমি বের করব কি, আমি বের করব হচ্ছে V2। তাহলে V2 ইকুয়াল টু কত হবে P1। তাহলে P1 এর ভ্যালু বলছেন না দ্বিগুণ হইছে, তার মানে আমার এটাকে এই 1.5 কে 3 ধরে হিসাব করার দরকার নাই, জাস্ট আমি এখানে 2 ইনটু P1 ধরে হিসাব করতে পারবো। তাহলে P1 কে P1 ই রাখো, V1 কত, V1 আছে হচ্ছে কি 0.5। ঠিক আছে, 0.5 নিচে কত হয়ে যাবে, নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের এখানে ডিভাইডেড বাই P2। তাহলে P2 ইকুয়াল টু কত বলছিলাম 2 ইনটু P1। ঠিক আছে, তাহলে P1 কেটে দাও, তো P1 কেটে দিলে আলটিমেটলি কত আসতেছে 0.5 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 0.25। এত দেখো এখন কোন ইউনিটে নিবা, লিটার আছে, এটা লিটার ইউনিটেই আসবে। ঠিক আছে, তো তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, নো প্রবলেম। হ্যাঁ, আমাদের কেমিস্ট্রি পরীক্ষাতেও কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে। সো 0.25 লিটার, এটা হচ্ছে আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। ওকে, তো এটার অ্যান্সার দাও তো ভাইয়া, স্থির তাপমাত্রায় P বনাম 1/V লেখচিত্র কোনটা। তো আমরা লেখচিত্রগুলা নিয়ে একটু পড়তে চাই, এবং এই লেখচিত্রগুলা কিন্তু পরীক্ষার জন্য খুবই আসে, হ্যাঁ, খুবই পরীক্ষায় খুব কমনলি আসে। সো প্রথমত লেখচিত্রগুলা যদি আমরা আকৃতি নিয়ে প্রশ্ন হতে পারে, এবং লেখচিত্রগুলার স্পেশাল কিছু নাম আছে, সেই নামগুলা থেকে প্রশ্ন হতে পারে। যেমন একটা জিনিস একটু খেয়াল করো, আমাদের এই P বনাম 1/V এর যে লেখচিত্রটা আছে, তার মানে আমরা বুঝতেছি এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। সো এখন খেয়াল করো তো, এই যে বয়েলের সূত্রটা আমরা কি জানি, বয়েলের সূত্রটা আমরা জানি হচ্ছে P is proportional to 1/V। ঠিক আছে, এখন দেখো তো আমরা এখানে যদি বলতে পারি P equal to K into 1/V, এখন দেখো তো এটা কি Y equal to mx, এটাকে সিদ্ধ করছে না। আর এই Y equal to mx মানে কি একটা মূলবিন্দুগামী সরলরেখা না, তার মানে হচ্ছে P বনাম 1/V এটা যে লেখচিত্রটা হবে, এটা হবে কি একটা মূলবিন্দুগামী সরলরেখা হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা হবে একটা মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে আমাদের এটার নামটা কি হয়ে গেল, নামটা হয়ে গেল হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী একটা সরলরেখা পাইলাম আমরা এখানে। ঠিক আছে, আচ্ছা, এই বয়েলের সূত্রে আমরা আর কি কি ধরনের লেখচিত্র পাইতে পারি, আমরা একটু এটাও রিলেটেড জিনিস তো একসাথে করে পড়ে ফেলি আর কি। হ্যাঁ, সো দেখো বয়েলের সূত্র অনুযায়ী আমাদের P বনাম, ঠিক আছে, P
পি বনাম ভি এই লেখচিত্র হইতে পারে, এটাকে বলবো আমরা এটা অধিবৃত্তীয়। এটা তোমাদের ফিজিক্স বই অনুযায়ী বেশ কিছু বিতর্ক আছে, তবে আয়তাকার অধিবৃত্তীয় এটাই কারেক্ট কথা। আমরা কেমিস্ট্রি পড়াই, আমরা কেমিস্ট্রিটাকেই কারেক্ট ধরে নিব। হ্যাঁ, তাহলে আমরা এখানে পি বনাম ভি যে লেখচিত্রটা আছে বা ভি বনাম পি যে লেখচিত্রটা আছে এটা হবে কি অধিবৃত্তীয়। আবার যদি দেখো তুমি যে পিভি বনাম ঠিক আছে, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে পিভি বনাম পি অথবা পিভি বনাম ভি, এটা হবে কি, এটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এটা হবে এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তো এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বাংলা কথা দিয়েও প্রশ্ন কিন্তু হইতে পারে। প্রশ্ন হতে পারে যে স্থির তাপমাত্রায় চাপ এবং আয়তনের লেখচিত্রটি কিরূপ হবে, উত্তর হবে তাহলে অধিবৃত্তীয়। তার মানে তোমাদের পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন খুব কমনলি হয়ে থাকে, অতীতেও হয়েছে, সামনেও হইতে পারে। ঠিক আছে, আমরা এটা পারলাম। এখন বলো তো এটা তাহলে কোন সূত্র, ঝটপট বলে ফেলো তো, ঝটপট বলো এটা কোন সূত্র, ঝটপট বলে ফেলো তো এটা কোন সূত্র। ওকে, ঠিক আছে। সো এখানে দেখো পিভি বাই পি, মাত্র বললাম না এই যে এখানে পিভি বাই পি, তাহলে এটা কি বয়েলের সূত্র। ঠিক আছে, তো এটা হয়ে যাবে কি বয়েলের সূত্র। ভেরি গুড, অনেকেই আমার আগে কারেক্ট অ্যান্সার দিয়ে দিছো। ঠিক আছে, অনেকেই আমার আগে কারেক্ট অ্যান্সার দিয়ে দিছো। ওকে, ঠিক আছে, ডান। এখন তুমি খেয়াল করো যে নিচের কোন সূত্রটি আইসোথার্ম সমর্থন করে। তাহলে নতুন একটা টার্ম পাইলাম, আইসোথার্ম। আইসো মানে হচ্ছে কি কনস্ট্যান্ট, থার্ম মানে হচ্ছে তাপমাত্রা, মানে কনস্ট্যান্ট তাপমাত্রার গ্রাফ কোনটা। সো এই নামগুলো আমরা এখানে কয়েকটা নাম পাই, তার মধ্যে আমরা নামগুলা চলো একটু দেখে ফেলি। সো প্রথম একটা নাম আসলো আইসোথার্ম, প্রথম একটা নাম আসলো আইসোথার্ম। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আরেকটা নাম আছে হচ্ছে আইসো বার। ঠিক আছে, আরেকটা নাম আছে হচ্ছে আইসোকোর, আইসোকোর। আইসোথার্ম লেখচিত্র পাবো আমরা হচ্ছে বয়েলের সূত্রে, আইসোবার লেখচিত্র পাবো হচ্ছে আমরা চার্লসের সূত্রে। ঠিক আছে, বার কি চাপের একটা একক না, ওই জন্য হচ্ছে আইসোবার মানে চার্লসের সূত্রে। আইসোকোর, কোর মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে আয়তন, তাহলে আইসোকোর লেখচিত্র পাবো কোথায় আমরা, এটাকে বলা হয় হচ্ছে আমরা পাবো এটা গেলুসাকের সূত্রে। ঠিক আছে, কারণ গেলুসাকের ক্ষেত্রে আমরা দেখছি কি আয়তনটা স্থির আছে। ঠিক আছে, আয়তনটা স্থির আছে। ওকে, এটা দেখবো আমরা গেলুসাকের সূত্রের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা হলো সমষ্ণ লেখ, বাংলায় বলা হয় সমষ্ণ লেখ। ঠিক আছে, আর আইসোবারের বাংলা সমচাপীয় লেখ, আইসোকোরের বাংলা সম আয়তনীয় লেখ, বাংলায়ও প্রশ্ন হইতে পারে। এখন দেখো তো কোনটা আমাদের বয়েলের সূত্রকে সমর্থন করছে, বলো কোনটা বয়েলের সূত্রকে সমর্থন করছে। ভি বাই টি বয়েলের সূত্রকে সমর্থন করে না, এটা আমরা কোন সূত্রকে সমর্থন করতে দেখি। ভি বাই টি মানে হচ্ছে এটা ভি বাই টি চার্লসের সূত্র। ঠিক আছে, চাপ স্থির থাকে। ভি বাই 1/p এটা আমাদের বয়েলের সূত্রকে সমর্থন করে। ঠিক আছে, এটা আমাদের বয়েলের সূত্রকে সমর্থন করে। তো পিভি বাই টি এটাও বয়েলের সূত্রকে সমর্থন করে না, পি বাই টি এটাও বয়েলের সূত্রকে সমর্থন করে না। তার মধ্যে এটা হচ্ছে কাকে সমর্থন করতেছে, চার্লসকে সমর্থন করতেছে। এটা হচ্ছে আমাদের গে লুসাককে সমর্থন করতেছে, গে লুসাক। ঠিক আছে, এটাকে সমর্থন করতেছে, আর এটা হলো বয়েলকে সমর্থন করতেছে। ঠিক আছে ভাইয়া, ওকে। এখন এই জায়গাটাতে আমাকে তোমরা যারা লাইভে আছো তোমরা একটু বলে দাও তো ভাইয়া, এই যে T3 T2 T1 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। মাঝে মাঝে তোমরা দেখবা তোমাদের যখন বোর্ড পরীক্ষাগুলোতে প্রশ্ন হয় না, এই রিলেটেড প্রশ্ন হয় যে T3 T2 T1 এর মধ্যে কে বড় কে ছোট, এই রিলেটেড প্রশ্ন হয়। তো ওইসব প্রশ্নগুলোকে সলভ করারও কিছু মেথড কিন্তু আছে। সো আমার কাছে যে মেথডটা সহজ মনে হয় আমি তোমাদের সাথে ওইটাই শেয়ার করি। আমি এখানে তোমার এখানে তো 1/p কে আমি স্থির ধরে নিলাম। সো এখন 1/p কে যদি আমি স্থির ধরে নিই, এই জায়গাটাতে একটু যদি তুমি খেয়াল করো, এই জায়গাটাতে আমরা এই টি এর সাথে ভি এর তিনটা ভিন্ন ভিন্ন সম্পর্ক পাবো। এটা হচ্ছে কি T3 এর জন্য ভি এর মান, এটা হচ্ছে কি T1 এর জন্য, সরি এটা হলো আমাদের T2 এর জন্য ভি এর মান। ঠিক আছে, আর এটা হলো T1 এর জন্য ভি এর মান। তো এখন দেখো একটু, আমরা টি এর সাথে ভি এর সম্পর্ক কি জানি, সমানুপাতিক সম্পর্ক না, যেটা আমরা কার থেকে জেনে আসছি, চার্লসের সূত্র থেকে জেনে আসছি। তো আমরা এখান থেকে দেখতে পারতেছি যে ধরো এটা যদি আমাদের V3 হয়, ঠিক আছে, T3 এর জন্য V3 পাইলাম, এটা V2, এটা V1। সো আমি এখান থেকে সহজে ধরতে পারতেছি না যে V যত উপরে যাচ্ছে, এটা তো একটা ওয়াই অক্ষ বরাবর অবস্থান, যত উপরে যাচ্ছে তার মান তত বেশি হচ্ছে, তাহলে V3 মোর দেন
V3 সবচেয়ে বেশি হবে, তারপর V2, তারপর হচ্ছে কি V1। ঠিক আছে, এখন তুমি দেখো এর সাথে আমার T কি সমানুপাতিক সম্পর্কের মধ্যে আছে না, তার মানে এখানে T3 বড় হবে, তারপর T2 হবে, তারপর T1 হবে। এন্ড এটা তোমরা অনেকেই মুখস্থ করে যাও যে ভাই এখানে দেখাইছে 3 বড় দেখে T3 বড়, ব্যাপারটা কিন্তু এরকমটা না, এটা বুঝে বুঝে উত্তর করবা পরীক্ষার সময়। সো এখানে কিন্তু চাইলে 1 দিয়েও করা যায়, এখানে চাইলে এটা 1 এটা 2 এটা 3 এভাবেও কিন্তু দেওয়া যায়, বা যা খুশি সেখানে দেওয়া যায়, ABC যে কোনোটাই দিয়ে দিতে পারে, জাস্ট তুমি বুঝে উত্তর করবা, যে কোনো একদিকে ফিক্সড করবা এবং তারপরে এই চলরাশির সাথে অন্য আরেকটা চলরাশির যেটাকে ফিক্স করো নাই ওইটার সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবা, তাইলে তোমার অ্যান্সার হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওকে এবারে আসো, তাহলে বয়েলের সূত্র কোন ধরনের হবে এটা আমরা পড়ে ফেলছি, আইসোথার্ম। ঠিক আছে, ওকে এটা সলভ করো দেখি ভাইয়া, এটা সলভ করো। এখানে বলছে কি স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আয়তন দেওয়া আছে, হ্যাঁ, এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে। তার মানে আমরা এখানে কোন সূত্র ব্যবহার করব, স্থির চাপ বলেই দিছে, তার মানে কোন সূত্র বলো, চার্লসের সূত্র না, তাহলে চার্লসের সূত্র যদি হয়ে থাকে আমরা কোনটা অ্যাপ্লাই করব, V1/T1 = V2/T2। এন্ড এখানে তুমি ভ্যালুগুলোকে জাস্ট বসাও, V1 এর ভ্যালু কত দেওয়া আছে দেখো তো 3.5, ঠিক আছে, T1 এর ভ্যালু কত দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে তুমি তো এখানে 0 বসাইতে পারবা না, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 273 কেলভিন। ঠিক আছে, ওকে এবার আসো V2 তুমি বের করবা, ঠিক আছে, এটা হলো V2। এবার আসো T2 এর ভ্যালু কত 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত 293 এত কেলভিন। এটাকে জাস্ট এখন ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো। সো আমরা যদি এটাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, চলো আমরা ক্যালকুলেশন করে ফেলি, একদম সহজ, 3.5 ইনটু এটাকে ইনটু করব হচ্ছে কত দিয়ে 293, এটাকে ডিভাইড করব 273 দিয়ে, 273 দেখো কত আসতেছে, এটা 3.76 লিটার আসতেছে উত্তর। ঠিক আছে, এই যে 3.76 লিটার, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে ডান। তো এখন দেখো কোনটা পরম শূন্য তাপমাত্রা, বলো দেখি কত অ্যান্সার। এই কোশ্চেনটা রিসেন্টলিও কিন্তু আমরা পরীক্ষায় আসতে দেখছি, কোনটা পরম শূন্য তাপমাত্রা। তো পরম শূন্য তাপমাত্রার কনসেপ্টটা কার থেকে আসছে, এটা চার্লসের সূত্র থেকে আসছে পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, সো এই পরম শূন্য তাপমাত্রার কনসেপ্টটা হচ্ছে তাত্ত্বিকভাবে যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এটা তোমরা খ নাম্বারের কোশ্চেনে খুব ফ্রিকোয়েন্টলি আসতে দেখবা যে পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝায়। ঠিক আছে, যে অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো আসে এই সব কোশ্চেনে এটাকে আমরা আসতে দেখি। এই জায়গাতে আমরা আমাদের যে চার্লসের সূত্র আছে সেটার অ্যাকচুয়াল রূপটা দেখতে পারবো। ধরো চার্লসের সূত্র অনুযায়ী বলা যায় T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন VT = হবে হচ্ছে V0 মানে হচ্ছে কি কোনো গ্যাসের আদি আয়তন বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন আছে সেটা, V0 প্লাস V0 * T ডিভাইডেড বাই 273, V0 * T ডিভাইডেড বাই 273। এখানে আমরা নতুন একটা জিনিস পাইলাম, সেই জিনিসটা কি, এই যে V0 ডিভাইডেড বাই 273 এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ সহগ বা আয়তন প্রসারাঙ্ক, গ্যাসের আয়তন প্রসারাঙ্ক অথবা আয়তন হ্রাস গুণাঙ্ক। ঠিক আছে, আয়তন প্রসারাঙ্ক মানে হচ্ছে কি, এটা বোঝায় হচ্ছে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে এই পরিমাণ গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। তাহলে T ডিগ্রি সেলসিয়াসের জন্য কতটুকু বৃদ্ধি পাবে, এটার সাথে T গুণ। ঠিক আছে, এটার সাথে T গুণ। এখন দেখো আমরা সূত্র অনুযায়ী বলছি যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় তাহলে VT = 0 হইলে এটাকে আমরা এখন যদি সলভ করি দেখো তো কত আসতেছে V0 T ডিভাইডেড বাই 273। এন্ড এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো আলটিমেটলি তুমি পাবা হচ্ছে T = -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আলটিমেটলি তুমি এখান থেকে পাবা -273 ডিগ্রি সেলসিয়াস। এই যে -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাওয়ার কথা, এই তত্ত্বটা থেকেই আমাদের নতুন একটা তাপমাত্রার স্কেল আবিষ্কার করা হলো, সেটাকে বলা হয় হচ্ছে তাপমাত্রার পরম স্কেল। ঠিক আছে, এবং এই তাপমাত্রার পরম স্কেলটাকেই বলা হয় কেলভিন স্কেল। তার মানে এই যে -273 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে এটাকেই বলা হয় হচ্ছে 0 কেলভিন। ঠিক আছে, এটাকে বলা হয় 0 কেলভিন। তাহলে যখন তোমার পরীক্ষায় প্রশ্ন হবে যে নিচের কোনটা পরম শূন্য তাপমাত্রা, অথবা প্রশ্ন হতে পারে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হবে, সবগুলোর অ্যান্সার কিন্তু একই, 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াস। দেখো 0 কেলভিন অপশনে নাই, তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, ওকে ডান। এবারে দেখো, তো এখানে দেখো কিউ বিন্দুতে তাপমাত্রা কত, এটা ডিগ্রি সেলসিয়াসে বুঝাইছে, এটা অনেকেই এই জন্য ভুল করে, ডিগ্রি সেলসিয়াসে বুঝাইছে, কিউ বিন্দুতে তাপমাত্রা কত। সো কিউ বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি ভি কিন্তু শূন্য, তাহলে ভি শূন্য হবে কোন তাপমাত্রায়, ভি শূন্য হবে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে, ভালো একটা কনসেপচুয়াল কোশ্চেন, এটা কিন্তু ময়মনসিংহ বোর্ডে 2022-এ আসা প্রশ্ন। ঠিক আছে, ওকে বলো তাহলে এটা কি হবে, ঝটপট বলে ফেলো তাহলে এটা কি হবে।
সহজ জিনিস, ঠিক আছে, সহজ জিনিস। তাহলে এটা কি হবে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে কার কার মধ্যে সম্পর্ক, তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক, এইদিকে আয়তন এইদিকে তাপমাত্রা, ঠিক আছে। তাহলে ভিটি, তাহলে ভি আর টি, আর এইদিকে হচ্ছে প্রেসারটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভি আর টি এর মধ্যে সম্পর্ক আমরা কার মধ্যে পাই? চার্লসের সূত্র থেকে পাই, তাই না? ভি আর টি এর মধ্যে সম্পর্ক আমরা কার থেকে পাই? চার্লসের সূত্র থেকে পাই, মানে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক। ওকে, তাহলে পরেরটা দেখো, গেলুসাকের চাপীয় সূত্রের সমীকরণ কোনটা? গেলুসাকের চাপীয় সূত্রের সমীকরণ কোনটা? ঝটপট বলে ফেলো। চাপীয় সূত্রের সমীকরণ, গেলুসাকের চাপীয় সূত্রের সমীকরণ কোনটা হবে? ঠিক আছে, দেখো চাপীয় সূত্রের সমীকরণ হবে অপশন বি কারেক্ট आंसर, পি প্রপোর্শনাল টু টি। ভি প্রপোর্শনাল টু টি, পি এরকম কোনো সূত্র নাই, এটা হলো কি বয়েলের সূত্র, ঠিক আছে, আর এটাও কোনো সূত্র নাই। ওকে, তাহলে আমরা এখান থেকে आंसर পেলাম অপশন বি। পরেরটা দেখো, একই কথা কিন্তু এখানে, হ্যাঁ, পি প্রপোর্শনাল টু টি, যেখানে ভি এবং এন স্থির হবে, এটা কারেক্ট आंसर। পরেরটা দেখো, তাইলে এটা কি হবে? স্থির আয়তনে নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের পি বাই টি বনাম টি লেখচিত্রটা কেমন হবে? পি বাই টি বনাম টি লেখচিত্রটা কেমন হবে? ঝটপট, পি বাই টি বনাম টি লেখচিত্রটা কেমন হবে? ওকে, সহজ জিনিস, দেখো একটু আমরা যদি এখান থেকে দেখি যে এই পি প্রপোর্শনাল টু টি, ঠিক আছে, তো আমরা দেখো তো এখান থেকে এরকম একটা কথা লিখতে পারি না, পি বাই টি ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট, পি বাই টি ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এই পি বাই টি ইকুয়াল টু যদি ধ্রুবক বা কনস্ট্যান্ট হয়, তাহলে এটা কিরকম হওয়ার কথা? মূলবিন্দুগামী সরলরেখা হওয়ার কথা নাকি ভূমির সমান্তরাল হওয়ার কথা? মানে এটা এক্স অক্ষের সমান্তরাল হবে আর কি, ঠিক আছে, এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। ওকে, শেষ। এবার দেখো আইসো করে কে ধ্রুবক থাকে, পড়ে ফেলছি না আমরা, আয়তন ধ্রুবক থাকে আইসো করে। ওকে, তারপরে দেখো এটার একটা ভালো প্রশ্ন, দেখো এসটিপি তে কোন গ্যাসের আয়তন দেওয়া আছে এত চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, উক্ত গ্যাসের আয়তন কত? তার মানে হচ্ছে দেখো আমরা এখানে কি পাইলাম, এখানে একটা V1 পাইলাম, ঠিক আছে। এসটিপি এর মধ্যে আছে হচ্ছে আমাদের T1, তাহলে T1 কত? T1 হচ্ছে আমাদের 273 কেলভিন। তাহলে P1, এসটিপি তে P1, এখন পিটা আমরা কোন এককে নিব? আমরা পি তো হচ্ছে ধরো 1 এটিএম সমান অনেক কিছু লিখতে পারি, ঠিক আছে, 1 এটিএম সমান আমরা অনেক কিছু লিখতে পারি, কিন্তু এখানে আমাকে কোন ইউনিটটা নিতে হবে? নিতে হবে হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি। কেন ভাইয়া? কারণ এখানে আমার যেটা দেওয়া আছে এটা মিলিমিটার অফ মার্কারি ইউনিটে দেওয়া আছে, সেম ইউনিট নিতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে এটা হচ্ছে কি আমার P2 আর এটা হচ্ছে আমার T2। T2 ইকুয়াল টু কত? 298 কেলভিন, ঠিক আছে, 298 কেলভিন। উক্ত গ্যাসের আয়তন কত হবে? V2 আমাকে বের করতে হবে, আমাকে V2 বের করতে হবে। এখন তুমি খেয়াল করো, এই যে আমরা V2 বের করব, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাকে অ্যাপ্লাই করতে হবে চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। আমরা সমন্বয় সূত্র কিভাবে অ্যাপ্লাই করি? P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2, ঠিক আছে। ওকে, এখন ভ্যালুগুলা বসায় ফেলো জাস্ট। P1 এর ভ্যালু কত ছিল? P1 এর ভ্যালু হচ্ছে 760, ঠিক আছে। V1 এর ভ্যালু কত ছিল? V1 এর ভ্যালু ছিল হচ্ছে 500 ml। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা ml এ দেওয়া থাকলে অ্যানসার কিন্তু সবগুলাতে লিটারে দেওয়া, অ্যানসার কিন্তু সবগুলার ক্ষেত্রে লিটারে দেওয়া। সো তুমি চাইলে এখানেই তুমি 500 ml থেকে তুমি চাইলে এখানেই 500 ml কে তুমি লিটারে কনভার্ট করে নিতে পারো, অথবা তুমি এখানে যেটা করতে পারো, অ্যানসার যেটা বের হবে সেটাকে পরবর্তীতে 1000 দিয়ে ভাগ করে লিটারে কনভার্ট করতে পারো, যেটা তোমার কাছে সহজ মনে হয়। তো সরাসরি লিখে ফেলি আমরা 0.5 লিটার, 500 ml মানেই তো হচ্ছে 0.5 লিটার, ঠিক আছে। T1 এর ভ্যালু কত ভাইয়া? 273, T1 এর ভ্যালু হলো 273 সমান T2 এর ভ্যালু কত? 298, ঠিক আছে। P2 এর ভ্যালু কত? 740, ওকে, ইনটু V2। সো আমি এখান থেকে জাস্ট ক্যালকুলেটর দিয়ে এই V2 টা হিসাব করব আর কি, ঠিক আছে। চলো তাহলে হিসাব করি, 760 ইনটু 0.5 ইনটু 298, নিচে যাবে কত? নিচে যাবে হলো 273 ইনটু 740, ঠিক আছে। জাস্ট ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো, 0.56 এত লিটার উত্তর আসে, ঠিক আছে, 0.56 লিটার। ওকে, শেষ। সো আদর্শ গ্যাসের সমীকরণ, আমরা যদি একটু আদর্শ গ্যাসের সমীকরণটা দেখার চেষ্টা করি। আদর্শ গ্যাসের সমীকরণটা কি? এই যে এতক্ষণ পর্যন্ত আমরা চার্লস বয়েল গেলুসাক পড়লাম না, সবগুলাকে সমন্বিত করে নতুন একটা সূত্র আমরা বানাইতে পারি। যেমন দেখো তো, আমরা বয়েলের মধ্যে পড়লাম হচ্ছে P প্রপোর্শনাল টু 1/V,
চার্লসের ক্ষেত্রে পড়লাম ভি প্রপোর্শনাল টু টি, অ্যাভোগাড্রোর ক্ষেত্রে পড়লাম ভি প্রপোর্শনাল টু এন। সো সবগুলাকে যদি আমি একসাথে করি দেখো তো এরকম আসে না, পিভি ইকুয়াল টু, তাহলে সরি পিভি প্রপোর্শনাল টু, মানে এরকম আসার কথা যে পিভি প্রপোর্শনাল টু এনটি, পিভি প্রপোর্শনাল টু এনটি, একসাথে করলাম আর কি সবগুলাকে। এখন এই প্রপোর্শনাল সাইনটাকে তুমি যদি উঠাইতে চাও তোমার এখানে একটা ধ্রুবক দিতে হবে। সো আমরা এখানে ধ্রুবক হিসেবে ব্যবহার করি আর। এই আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে, সার্বজনীন, আর কে বলা হয় হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। ওকে, এখন এটা যে কোনো পরীক্ষার জন্য একটা সেলিব্রিটি কোশ্চেন, বিভিন্ন এককে আর এর মান, ঠিক আছে, বিভিন্ন এককে আর এর মান, যে কোনো পরীক্ষার জন্য একটা সেলিব্রিটি কোশ্চেন। সো এই কোশ্চেনটা আমাদেরকে পারতে হবে যে এই আর এর মান অ্যাকচুয়ালি কার কার উপর ডিপেন্ড করতেছে। সো তুমি যদি একটু খেয়াল করো এখানে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে পিভি ডিভাইডেড বাই এনটি, পিভি ডিভাইডেড বাই এনটি। এখন এন মানে কি মোল, টি মানে কি কেলভিন, তাহলে এই মোল আর কেলভিন এই দুইটা তো সেম থাকতেছে। এই জন্য দেখবা কি আর এর মান যেই ইউনিটেই তুমি নাও না কেন, যেই সিস্টেমেই নাও না কেন, সবগুলোর ক্ষেত্রে শেষে থাকে হচ্ছে পার মোল পার কেলভিন। পার মোল পার কেলভিন কেন থাকে জানো, এই যে আর দেখো এখানে নিচে এনটি থাকে আর কি, এই জন্য পার মোল পার কেলভিন থাকে সবার শেষে। আর তাহলে ভিন্ন ভিন্ন এককে আর এর মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ডিপেন্ড করতেছে পি আর ভি এর একক, ঠিক আছে, তাহলে পি আর ভি এর একক এটার উপরেই বেসিক্যালি বাকিগুলা ডিপেন্ড করতেছে। সো যেমন আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এই পি এর একক কি হইতে পারে, ভি এর একক কি হইতে পারে, আর এর একক কি হইতে পারে, বা আর এর মান কত হইতে পারে। ধরো আমি পি নিলাম হচ্ছে এটিএম এ, ঠিক আছে, তখন আমার ভি নিতে হবে কোন ইউনিটে, লিটার ইউনিটে নিতে হবে, তাহলে লিটার এটিএম। তো তখন আমার আর এর মান কত হয়ে যাবে 0.0821, এটা হয়ে যাবে কি লিটার এটিএম, ঠিক আছে। এই যে দেখো এখানে পার মোল পার কেলভিন, লিটার এটিএম পার মোল পার কেলভিন। সো যদি আমি এটা এসআই সিস্টেমে নিতে যাই, যদি আমি এটা এসআই সিস্টেমে নিতে যাই, ঠিক আছে, এসআই ইউনিটে নিতে যাই, তখন পি ইকুয়াল টু কি আসে, এটা প্যাসকেল, ঠিক আছে, এটা আসে প্যাসকেল। ভি ইকুয়াল টু কি আসে দেখো মিটার কিউব, ভি টু ইকুয়াল টু কত চলে আসে মিটার কিউব। তখন আমার এখানে আর এর ইউনিট কত আসবে জানো, এই যে 8.31 ইনটু, এটা সরাসরি 8.31, ঠিক আছে, 8.31 এটা আসবে কত জুল, ঠিক আছে, পার মোল পার কেলভিন। এটা কিভাবে আসে, এই প্যাসকেল ইকুয়াল টু আবার আমরা কি বানাইতে পারি জানো, প্যাসকেল ইকুয়াল টু বানাই আমরা নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে, নিউটন পার মিটার স্কয়ার। সো এখন দেখো এখানে নিউটন পার মিটার স্কয়ার আর মিটার কিউব দুইটা মিলে কি হয়ে যায় নিউটন ইনটু মিটার, আর এই নিউটন ইনটু মিটার মানেই কত হয়ে যায় জুল, ঠিক আছে। সেভাবে করে ভিন্ন ভিন্ন এককে আর এর মানগুলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে এগুলো শিখে রাখতে হবে। ওকে, তাহলে এখন দেখো এখানে যে প্রশ্নগুলো আছে আমরা ঝটপট সলভ করে ফেলি। তো এসটিপি এবং এসিটিপি তে তাপমাত্রার পার্থক্য কত ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। এসিটিপি তে তাপমাত্রা কত কেলভিন, ঠিক আছে, একদম শিশুতোষ কোশ্চেন, 298 কেলভিন, ঠিক আছে। এসিটিপি তে কোন গ্যাসের আয়তন মানে মোলার আয়তন দেওয়া আছে, তাপমাত্রা কত, এসিটিপি এর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এসিটিপি তে চাপের মান কত, এসিটিপি তে চাপের মান হচ্ছে 100 কিলো প্যাসকেল, ঠিক আছে, 100 কিলো প্যাসকেল, তাই তো জানি আমরা নাকি, হ্যাঁ 100 কিলো প্যাসকেল, ঠিক আছে। ওকে, এই চাপের যে বিভিন্ন ইউনিটগুলা না এগুলো সম্পর্কে কিন্তু একটু ভালো মতন জানতে হয়। যেমন একটু যদি খেয়াল করো আমরা এই যে 1 এটিএম কথাটা জানি না, এই 1 এটিএম মানে কি, এই 1 এটিএম মানে হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি। এটা সমান আমরা প্যাসকেলে বললে কত বলি 101325 প্যাসকেল, ঠিক আছে। আর এটাকে কিলো প্যাসকেলে যদি বলতে চাও ওই যে 1000 দিয়ে আমরা কি করব, 1000 দিয়ে হচ্ছে ভাগ করব, 101.325 কিলো প্যাসকেল, ঠিক আছে। এগুলাই বেশিরভাগ প্রচলিত, আরো কিছু আছে বার আছে টর আছে, এগুলো খুব বেশি কমনলি আসে না পরীক্ষায়, ঠিক আছে। ওকে, তো বলো এটা কি এসআই ইউনিটে কত হবে, এসআই ইউনিটে কত হবে 8.31 জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে। লিটার এটিএম এ কত হবে, লিটার এটিএম এ হচ্ছে এটা 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 হবে না 0.0821, এটা হওয়ার কথা, ঠিক আছে। ওকে, সিজিএস এ কত হবে 8.31 কে 10 টু দি পাওয়ার 7 আর্গ হবে, ঠিক আছে। সিজিএস ইউনিটটা হয় কত আর্গে, ঠিক আছে। ওকে, এবার দেখো 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটা কি হবে। আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা কি ডেভেলপ করছিলাম, আদর্শ গ্যাসের সমীকরণ ডেভেলপ করছিলাম হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। কিন্তু এখানে তুমি পিভি ইকুয়াল টু এনআরটি आंसर করলে ভুল হয়ে যাবে, কারণ তোমাকে বলে দিয়েছে 8 গ্রাম হিলিয়াম, তোমার এই 8 গ্রাম হিলিয়ামে কত মোল হিলিয়াম সেটা তোমাকে বের করতে হবে। তাহলে 8 গ্রাম হিলিয়ামে কত মোল হিলিয়াম, দেখো এখানে 8/4 সমান কত হয় 2, তার মানে হচ্ছে পিভি ইকুয়াল টু 2RT, এটা হচ্ছে আমাদের কারেক্ট आंसर, পিভি ইকুয়াল টু 2RT। ওকে, এখন দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলে, এটা কারেক্ট,
সত্য কথা, ট্রু। এখন দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে এই ইউ, ডেল্টা ইউ, ইউ মানে হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি, ডেল এখানে বোঝা যাচ্ছে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ভি, মানে হচ্ছে কি আয়তনের উপর ডিপেন্ড করতেছে না, এইটি মানে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না, এটাও ট্রু। ঠিক আছে, টি মানে সত্য কথা, ট্রু আর কি। এসটিপি তে মোলার আয়তন, এটাও ট্রু। ঠিক আছে, তো তোমরা যখন পরীক্ষায় এরকম বহুপদী প্রশ্নগুলোকে উত্তর করবা তখন তোমরা এই অ্যাপ্রোচটা নিতে পারো, কোনটা সঠিক বা কোনটা সঠিক না এগুলাকে আগে আইডেন্টিফাই করে তারপরে তুমি তোমার কারেক্ট অ্যান্সারে পৌঁছাইতে পারো আর কি, মানে ট্রু ফলস মেথড। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবগুলাই কারেক্ট, তার মানে অপশন ডি আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার। পরেরটা খেয়াল করো, তো এখানে বলছি কি মানে এত মোল একটা গ্যাস আছে, এত এটিএম প্রেসারে আছে, এত লিটার আয়তনের পাত্রে আছে, কত তাপমাত্রায় আদর্শ আচরণ করবে। সো কোনো গ্যাস যদি আদর্শ আচরণ করে তাহলে গ্যাসটাকে অবশ্যই পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা মেনে চলতে হবে। সো এখন তোমাকে এখান থেকে দেখো তুমি কি কি জানো, তুমি এন জানো, ঠিক আছে, তুমি পি জানো, ঠিক আছে, তুমি এল জানো, তুমি ভি জানো, ঠিক আছে, তুমি ভি জানো, তাহলে পিভি এন জানো, আর তো ধ্রুবক সবই জানা আছে, জাস্ট তুমি এখান থেকে টিটা বের করবা। তাহলে টি ইকুয়াল টু কি হইছে পিভি ডিভাইডেড বাই এনআর সমান পি এর ভ্যালু কত এখানে বলো তো ভাইয়া, পি এর ভ্যালু হচ্ছে 24.63, ঠিক আছে, ইনটু এটা এটিএম এ আছে, ঠিক আছে, তাহলে এটিএম এর সাথে লিটার এটা তো মিললো, এটিএম এ নিলে আমি যদি চাপকে যদি এটিএম এ নেই তাহলে আমার আয়তনকে লিটারে নিতে হয়, সুন্দর সহজ একসাথে করে দিছে আর কি। তাহলে এটা 0.5 দিয়ে দিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই এন, এন এর ভ্যালু কত 0.25 দিয়ে দিলাম, ঠিক আছে, এন এর ভ্যালু 0.25 দিয়ে দিলাম, নিচে কত বসাবো আর, তাহলে আমি আর এর ভ্যালুটা এখানে কত নিব, লিটার এটিএম এ আর এর ভ্যালু যত 0.0821, ঠিক আছে, এটাকে জাস্ট ক্যালকুলেট করলেই আমাদের এখানে কারেক্ট অ্যানসারটা কিন্তু চলে আসবে, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করব আর কি, ঠিক আছে, 24.63 ইনটু 0.5 ডিভাইডেড বাই 0.25 ইনটু 0.0821, ঠিক আছে, তো সমান দিলে 600 কেলভিন আসবে উত্তর, ঠিক আছে, উত্তর আসবে 600 কেলভিন। ওকে, শেষ। এখন খেয়াল করো এসএটিপি তে নাইট্রাস অক্সাইড গ্যাসের ঘনত্ব গ্রাম পার লিটার এককে কত, তার মানে হচ্ছে আমার এখানে গ্যাসের যে ঘনত্ব নির্ণয়ের যে সূত্র আছে, গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সূত্রগুলো আমরা কি রকম জানি, এই যে দেখো আমরা তো গ্যাসের সূত্র জানি পিভি ইকুয়াল টু এনআরটি, হ্যাঁ, এখন দেখো তো এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, তাহলে পিভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইনটু আরটি লিখতে পারি না আমরা, হ্যাঁ। আচ্ছা এখন দেখো এখানে এই এম কে পাশে নিয়ে আসো, তাহলে পিএম ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি ইনটু আরটি, এই যে দেখো এখানে ডাব্লিউ বাই ভি মানে কি, এই ডাব্লিউ বাই ভি মানে হলো ডি, ডি মানে হলো কি ঘনত্ব, তাহলে এটা ইকুয়াল টু ডিআরটি, তো এটাকে তোমরা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো। তো আমি তোমাদের মতো স্টুডেন্ট থাকা অবস্থায় মনে রাখতাম প্রাইম মিনিস্টার ডার্টি, পিএম ডিআরটি মানে প্রাইম মিনিস্টার ডার্টি, এটা জাস্ট মানে এমনি বললাম আর কি, এই সহজ সূত্র মনে রাখার জন্য এত কিছু লাগে না। তাহলে ডি ইকুয়াল টু কত আসবে, আমাকে বের করতে হবে ডি, ডি ইকুয়াল টু আসবে হচ্ছে পিএম ডিভাইডেড বাই আরটি, তাহলে পিএম এর ভ্যালু বসাও, আরটি এর ভ্যালু বসাও, তাহলে পি এর ভ্যালু কত বসাবা এখানে বলো, পিএম এর ভ্যালু বসাবা, আরটি এর ভ্যালু বসাবা, এই যে এসএটিপি তে, ঠিক আছে, আমাদের এসএটিপি তে আমাদের চাপের পরিমাণ কত 100 কিলো প্যাসকেল, ঠিক আছে, 100 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল। সো এটা তো আর আমি ডাইরেক্টলি প্যাসকেল ইউনিটে বসাইতে পারবো না, ঠিক আছে, সো প্যাসকেল ইউনিটে বসাইলে পরবর্তীতে দেখা যায় যে ক্যালকুলেশন সমস্যা হতে পারে। সো এই 100 কিলো প্যাসকেল মানে আমি যদি এটা এটিএম এ নিতে চাই, এটা 0.98 এটিএম আসে আর কি, ঠিক আছে, 0.98 এটিএম আসে। তো তুমি চাইলে এখানে 0.98 এটিএম বসাইতে পারো, কিন্তু এটা বসাই হিসাব করবা কি কারণে জানো, কারণ ঘনত্বটা দেখো এখানে গ্রাম পার লিটার ইউনিটে দিয়ে দিছে, লিটারকে যদি তোমার আনতে হয় তাহলে তোমাকে এখানে অবশ্যই প্রেসারকে এটিএম এ নিতে হবে, তখন তুমি সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান বা আর এর মান 0.0821 বসাইতে পারবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখানে এম এর ভ্যালুটা বসাই, দেখো নাইট্রাস অক্সাইডের জন্য এম এর ভ্যালু, নাইট্রাস অক্সাইড N2O এর ভ্যালু আসবে হচ্ছে 44, ঠিক আছে, তাহলে বসাই দিলাম এখানে 44 বসাইলে আমার এখানে 0.0821 আসবে, ঠিক আছে, 821 আসবে, এর সাথে টি এর ভ্যালু কত আসবে এখানে এসএটিপি তে 298 সমান কত আসবে, আমরা যদি খেয়াল করি ক্যালকুলেশনটা জাস্ট দেখবো 0.98 ইনটু 44 ডিভাইডেড বাই 0.0821 ইনটু সমান কত আসবে 298, ঠিক আছে, হিসাব করলে আসছে 1.76 মানে 1.77। সো আমরা কিন্তু আমাদের একদম লাইভ কুইজের সময়ে চলে আসছি। সো চলো আমরা এখন লাইভ কুইজটাতে অংশগ্রহণ করি। হ্যাঁ,
সো তোমরা যারা প্রিভিয়াসলি রেজিস্ট্রেশন করে রাখছো, সো তোমরা তো তোমাদের যে স্টুডেন্ট পোর্টাল আছে সেখানে গিয়ে লাইভ এক্সাম যে সেকশনটা আছে ওই সেকশনে গিয়ে কিন্তু একটা পরীক্ষা দেখতে পাচ্ছ, ঠিক আছে। সো ওই পরীক্ষাতে অংশগ্রহণ করলেই তোমরা 10 মানে আমাদের যে সময়টা আছে আর কি, হ্যাঁ, এই সময়ের মধ্যে 10টা এমসিকিউ 6 মিনিট সময়ের মধ্যে তোমাকে উত্তর করতে হবে। তো তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করতেছিলে যে ভাইয়া কিভাবে আমরা রেজিস্ট্রেশনটা করতে পারি বা কিভাবে আমরা পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারি। সো চলো আমরা একটু লাইভ দেখে আসি যে কিভাবে আমরা রেজিস্ট্রেশনটা করতে পারি এবং আমরা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। সো পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তোমাকে ব্রাউজ করতে হবে আমাদের ওয়েবসাইটে www.udbhash.unmesh.com, অথবা তোমরা যারা আমাদের মোবাইল অ্যাপ ব্যবহার করো মোবাইল অ্যাপের মাধ্যমেও কিন্তু গিয়ে তুমি এখানে জাস্ট তোমার যদি যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে, আমাদের যে 7 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের আছে, ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে কিন্তু তুমি এখানে লগ ইন করতে পারো। অথবা তোমরা যারা এখনো পর্যন্ত উদ্ভাসন মেশের কোনো কোর্সে এনরোল করো নাই বা তোমাদের যাদের নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারটা নাই, তারা এখান থেকে এই ভিডিওটা একটু দেখে নিতে পারো, তাহলে তুমি স্টেপ গুলাকে বুঝতে পারবে আসলে কি কি স্টেপ যেতে হবে। অথবা এই যে বেসিক, এতটা বেসিক যে তোমরা আসলে এই ধরনের ইনফরমেশন দিয়ে অনেক কিছুই ইতিমধ্যে এনরোল করেছো। রেজিস্টার নাও বাটনটাতে জাস্ট ক্লিক করবা, তুমি তোমার নিক নেম, তোমার মোবাইল নাম্বার, এগুলো দিয়ে তোমার বেসিক কিছু ইনফরমেশন এখান থেকে চাইবে আসলে, হ্যাঁ। সো ইনফরমেশন গুলো চাওয়ার পরে তোমার মোবাইলে হচ্ছে কিছু ওটিপি যাবে একটা, মানে এটা যে আসলে তোমারই মোবাইল নাম্বার এটাকে ভেরিফাই করার জন্য। সো ওই ওটিপিটা তুমি সাবমিট করবা, তারপরে তোমার কলেজের নাম বা তোমার কলেজের নাম, তুমি কোন ব্রাঞ্চে পরীক্ষা দিতে চাও, এইসব জিনিসপত্র তোমাকে এখান থেকে বেশ কিছু জিনিস জানতে চাইবে। সো তুমি এইভাবে এই জিনিসগুলোকে ফিল আপ করে তুমি কিন্তু রেজিস্ট্রেশনটা সহজেই করে নিতে পারো। আমার যেহেতু রেজিস্ট্রেশন করাই আছে, চলো আমি একটু এখান থেকে তোমাদেরকে দেখাই যে কিভাবে আমরা এই আমাদের কেমিস্টার পরীক্ষাতে অংশগ্রহণ করব এবং লাইভ এই যে আমাদের কুইজটা এটা কোথায় পাওয়া যাবে আর কি, ঠিক আছে। সো আমরা একটু দেখাই দিই, হ্যাঁ, তোমাদেরকে। সো দেখো এই যে আমি আমার আগের থেকে যেহেতু একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাই আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করলে আমার কিন্তু এখান থেকে আমার আইডিতে লগ ইন হয়ে যাচ্ছে। সো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করবো, ঠিক আছে। সো লগ ইন করলাম, ঠিক আছে, লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখো তোমরা যারা মোবাইলে ইউজ করবা, তোমরা হচ্ছে কি 3 ডট অপশন পাবা, ঠিক আছে। ওই 3 ডটে যাওয়ার পরে তোমরা এই যে আমাদের বিভিন্ন মেনুগুলো, এই মেনুগুলোর মধ্যে তুমি এখানে তুমি যেই পোর্শন গুলো আছে এখান থেকে তুমি অ্যাড কোর্স যে পোর্শনটা আছে অ্যাড কোর্স পোর্শনটাতে যাবা, ঠিক আছে। তুমি এখানে অ্যাড কোর্স পোর্শনটাতে যাবা, ঠিক আছে। ওকে, এই যে অ্যাড কোর্স পোর্শনটাতে যাবা, এন্ড অ্যাড কোর্সে গেলে তুমি দেখবা কি তুমি এখানে অনেকগুলা কোর্স পাচ্ছ, চাইলে তুমি এখান থেকে ফিল্টার করে নিতে পারো, ঠিক আছে। যেমন তুমি যেহেতু তোমরা এখন 12 ক্লাসে পড়তেছো, তো তুমি 12টাকে ফিল্টার করতে পারো। তো 12 এ ফিল্টার করলে আমাদের 12 ক্লাসের জন্য যতগুলা কোর্স অ্যাভেলেবল আছে সবগুলা কোর্স তোমাকে এখান থেকে দেখাচ্ছে। চাইলে তুমি আরো বেশি ফিল্টার করতে পারো, ফ্রি কোর্সে ফিল্টার করতে পারো। তো সেই ক্ষেত্রে তুমি আরো সহজে খুঁজে পাবে এটাকে, ঠিক আছে। সো এখন দেখো তোমরা যারা মানবিকের আছো তোমাদের জন্য সিভিক সিস্টার ছিল, যেহেতু আমরা আজকের ক্লাসে যারা আছি সবাই সায়েন্সের, সো আমাদের কিন্তু কেমিস্টার, তুমি এখানে জাস্ট এনরোল নাও বাটনে ক্লিক করবা। সো এনরোল নাও বাটনে ক্লিক করলে যে এইচএসসি কেমিস্টার এমসিকিউ কম্পিটিশন, ঠিক আছে। সো এখানে কিন্তু কোনো টাকা পে করতে হচ্ছে না, টোটালি ফ্রি। জাস্ট তুমি নেক্সট বাটনটাতে ক্লিক করবা, ঠিক আছে। সো নেক্সট বাটনে ক্লিক করলে তোমার দেখো মানে প্রেজেন্ট অথবা লাস্ট এডুকেশনাল ইনস্টিটিউট, তো তুমি এখানে তোমার যে কলেজ আছে তুমি তোমার কলেজটা এখানে বসাইতে পারো, ঠিক আছে। যেমন আমি যেরকম নর্ডেম কলেজের, আমি নর্ডেম কলেজ ঢাকা দিলাম, ঠিক আছে। ভার্সন অফ দ্য স্টাডি, আমি বাংলা ভার্সনে পরীক্ষা দিতে চাই। তুমি কোন ব্রাঞ্চে পরীক্ষা দিতে চাও, তুমি তোমার বাসার কাছাকাছি যেই ব্রাঞ্চ আছে যে কোনো ব্রাঞ্চ তুমি সিলেক্ট করে নিতে পারো আর কি, ঠিক আছে। সো যে কোনো ব্রাঞ্চ তোমার বাসার কাছাকাছি যেই ব্রাঞ্চ আছে, মানে তোমরা ধরো আমি ফার্মগেটে থাকি, আমি ধরো ফার্মগেট দিলাম, ঠিক আছে। যেটা তোমার খুশি আর কি, হ্যাঁ, তুমি যেটা খুশি তুমি সেটা এখান থেকে দিয়ে নিবা আর কি। তো ব্যাচ টাইম এগুলা তুমি তোমার অফলাইন ব্যাচ টাইম যেখানে যেটা আছে এইভাবে ফিল আপ করে নিবা, ব্যাচের নাম ফিল আপ করে নিবা, তারপর তুমি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবা, ঠিক আছে। সো এই জিনিসগুলা বেসিক যে ইনফরমেশন গুলো আছে এগুলাকে তুমি সাবমিট করবা। সাবমিট করলে তুমি হচ্ছে এখান থেকে হচ্ছে তুমি এখানে বার্থডে যেগুলো আছে তুমি এগুলা দিয়ে নিবা আর কি, হ্যাঁ, তোমাদের যার যার সুবিধা মতো দিয়ে নিবা, ঠিক আছে, যার যার সুবিধা মতো দিয়ে নিবা। মানে এগুলা খুবই সহজ এগুলা, ঠিক আছে। আমরা সাবমিট করে দিলাম। ঠিক আছে, এই যে যেমন আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে এখন,
ঠিক আছে। সো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, ড্যাশবোর্ডে গেলে আমাকে আবার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন দেখো আমার যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো, আমি যে মানে কেমিস্টার রেজিস্ট্রেশন করলাম কেমিস্টার 26-এ, এখন আমি যদি লাইভ এক্সামে যাই তখন দেখবা যে আমি এখানে কিন্তু লাইভ এক্সাম পাবো। এই যে যেমন দেখো আমার যেহেতু অন্যান্য আরো কোর্স নেওয়া আছে, সো এই জন্য আমার লাইভ এক্সাম এগুলো দেখাচ্ছে। তোমাদের যারা অন্যান্য কোর্স নেওয়া নাই, শুধু তোমাদের কাছে এই এক্সামটা দেখাবে যে কেমিস্টার এমসিকিউ লাইভ এক্সাম। সো তুমি যদি এখন এই এমসিকিউ লাইভ এক্সাম কেমিস্টারে যাও, টেক এক্সামে যাবা, তখন কিন্তু তোমার এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে তোমার। ঠিক আছে, ভার্সন অফ দা এক্সাম তুমি বাংলা ভার্সন সিলেক্ট করলেই কিন্তু তোমার পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তো তোমার পরীক্ষাটা শুরু হয়ে গেলে দেখো তুমি এখান থেকে যে পরীক্ষা আমরা যে প্রশ্নগুলো আছে পরীক্ষার, তুমি এই প্রশ্নগুলো যেটা যেটা কারেক্ট অ্যান্সার, তুমি এগুলাকে কারেক্ট অ্যান্সার দিয়ে তুমি পরবর্তীতে পরীক্ষাটাকে কিন্তু সাবমিট করে দিতে পারো আর কি। ঠিক আছে, দিলাম পরীক্ষাটাকে সাবমিট করে। ঠিক আছে, ওকে, দিলাম সাবমিট করে। ওকে, তো সাথে সাথে তুমি অ্যানালাইসিস রিপোর্টটাও কিন্তু দেখে নিতে পারো। ওকে, ডান। সো খুবই সহজ জিনিস এটা, এটা আসলে কঠিন কোনো কিছুই না। আমাদের পরীক্ষার সময় মনে হয় খুব বেশি বাকি নেই, তো তোমরা পরীক্ষা দাও, অসুবিধা নাই। সো ইন দা মিন টাইম আমরা আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে আসি। যেমন ইম্পর্টেন্ট ইনফরমেশনের মধ্যে একটা হচ্ছে 26 ব্যাচ, তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা খুব বেশি বাকি নেই, অল্প কিছুদিন বাকি আছে। সো এই অল্প সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে নিজেদের গ্রিপে নিয়ে আসার জন্য আমাদের যে ফাইনাল রিভিশন কোর্স আছে, এটা কিন্তু ক্লাস শুরু হতে যাচ্ছে 1 ডিসেম্বর থেকে। ঠিক আছে, সো 1 ডিসেম্বর 25 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তোমাদের বন্ধু বান্ধব অনেকেই কিন্তু ভর্তি হয়ে গেছে, তো তোমরাও ভর্তি হয়ে যাও। তো মোটামুটি আমাদের এখন কিন্তু সীমিত সময়ের জন্য 2000 টাকা ছাড়ে ভর্তি চলছে। আর ভর্তির ব্যাপারে তোমাদের আরো যে কোনো হেল্প যদি দরকার হয়, যে কোনো ব্রাঞ্চে যাবে, ভাইয়ারা তোমাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে হেল্প করবে। অথবা তোমার যদি মনে করো যে না তুমি আমাদের হেল্পলাইনে ফোন দিয়ে জানতে চাও, তাও তুমি সেটা জানতে পারবে আর কি। হ্যাঁ, ওকে। আর একটা ব্যাপার হলো, অনেকেই কোশ্চেন করো মডেল টেস্টের ব্যাপারে। আমাদের এইচএসসি এবং আলিম যে মডেল টেস্ট 26, এটা কিন্তু টেস্ট পরীক্ষার পরে কিন্তু শুরু হবে, এবং এই মডেল টেস্টের যে ভর্তি, এটাও কিন্তু মোটামুটি অনেকেই হয়ে গেছে। এবং এটার একটা ছাড়ের ডেডলাইন কিন্তু ছিল, গতকালকে শেষ হয়েছে। তবে এখনো সীমিত সময়ের জন্য 1500 টাকা ছাড়ে কিন্তু ভর্তি চলতেছে। এই ছাড়টা কিন্তু আস্তে আস্তে সময় যত যাবে কমে আসবে। সো যেহেতু তোমাকে মডেল টেস্ট দিতেই হবে, সো আমার পক্ষ থেকে তোমাদের জন্য মেসেজ হলো মানে এখনই ভর্তি হয়ে যাও আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার হলো, যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের মধ্য থেকে যারা হচ্ছে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আর কি, দেখা যায় কি আমাদের প্রতিটা পরীক্ষাতে অনেকজন একসাথে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। সো তাদের জন্য দেখা যায় আমরা র্যান্ডমলি মানে সৌভাগ্যবান যে কোনো 3 জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করব আর কি ক্লাসের শেষে। সো আমাদের পরীক্ষার সময় এখনো আছে, তোমরা পরীক্ষা দিতে থাকো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা উত্তর করতে পারো আর কি। আরেকটা ব্যাপার হলো, তোমরা যারা 28 তারিখে আমাদের এই এইচএসসি কেমিস্টারে অংশগ্রহণ করবে, তুমি অংশগ্রহণ করলে তো তুমি যদি মানে মেধা তালিকায় নিজের অবস্থান করে নিতে পারো, তুমি তো একটা প্রাইজ পাবাই, তোমার ওটা তো প্রাইজ থাকবেই। মেধা তালিকায় অবস্থান যদি নাও করো, তারপরেও কিন্তু তুমি পার্টিসিপেন্ট গিফট হিসেবে এরকম একটা অর্গানিক কেমিস্ট্রির মাইন্ড ম্যাপ পেয়ে যাবে। ঠিক আছে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের নিজেদেরকে এগুলা খাতায় লিখে লিখে নিজেদেরকে বানায় নিতে হইতো আর কি। তো তোমাদের জন্য আমরা উদ্ভাসনের শিক্ষা পরিবারের পক্ষ থেকে এরকম একটা মানে অর্গানিক কেমিস্ট্রিকে সহজে পড়ার জন্য একটা মাইন্ড ম্যাপ কিন্তু আমরা নিজেরা তোমাদের জন্য রেডি করে রাখছি। তো তোমরা যারা পরীক্ষা দিতে আসবে 28 তারিখে, তুমি মানে পরীক্ষায় অংশগ্রহণ করলেই এই মাইন্ড ম্যাপটা কিন্তু তুমি পেয়ে যাবা। তো এটা যে কোনো ব্রাঞ্চ থেকেই কালেক্ট করা যাবে, যে কোনো ব্রাঞ্চে যেহেতু পরীক্ষা দেওয়া যাবে আর কি। হ্যাঁ, এটা পার্টিসিপেন্ট গিফট হিসেবে থাকবে। এটা যে তোমাকে কতটা হেল্প করবে এটা মানে বলে বোঝানো যাবে না। সো পরবর্তীতে দেখা যায় যে স্টুডেন্টরা যখন ফিডব্যাক দেয়, যে বলে যে ভাইয়া আমার অর্গানিক কেমিস্ট্রিকে সহজে পড়ার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা হেল্প করছে সেটা হচ্ছে এই অর্গানিক কেমিস্ট্রির মাইন্ড ম্যাপ। এখানে দেখলেই বুঝতে পারবে, এখানে সবগুলো যেই আমাদের অর্গানিক রিঅ্যাকশন গুলো আছে, সবগুলা রিঅ্যাকশনকে একসাথে করে আনা হয়েছে। একটার সাথে একটা রিঅ্যাকশনের কিরকম ধরো রিলেশন আছে, সেই রিলেশন গুলাকে এখানে দেখানো হয়েছে আর কি। ঠিক আছে, আমাদের সময় মোটামুটি শেষের পথে। তারপরে আমি ছোট্ট আরেকটা কথা বলি, অর্গানিক কেমিস্ট্রিকে তখনই তোমার কাছে সহজ লাগবে যখন তুমি সেম রিঅ্যাকশন, একই রিঅ্যাকশনকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবা। যখনই তুমি সেম রিঅ্যাকশনকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবা, তখন তোমার কাছে সহজ। আর যদি তুমি মনে করো যে না, প্রতিবার নতুন করে রিঅ্যাকশন নতুন করে পড়তে যাবা, তখন কিন্তু তোমার কাছে রিঅ্যাকশনটা কঠিনই লাগবে, এটা কিন্তু তখন সহজ লাগে না।
এই জিনিসটা আরো সহজভাবে বলা যায় কি, আমরা হাসপাতালে যখন যাই, হাসপাতালের ক্যান্টিনে না সব রকমের মাছ পাওয়া যায়, কিন্তু একটা জিনিস ভালো মতো খেয়াল করা যায় কি, তুমি যেই মাছই খাইতে চাও, ধরো রুই মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ, যেই মাছই খাইতে চাও, সব মাছের ঝোলটা কিন্তু সেম। মানে মাছের যে মানে বাবুর্চি যারা আছে এরা যখন রান্না করে ঝোলটা একসাথে রান্না করে। সো এই মাইন্ড ম্যাপটা হচ্ছে এরকম ঝোল, ঠিক আছে। তোমার প্রশ্ন যেটা আসবে মানে কোন মাছের তরকারি খেতে চায়, প্রশ্নের মধ্যে জানতে চাইবে, জাস্ট তুমি তখন এটাকে অ্যাপ্লাই করে দিবা। সো এই মাইন্ড ম্যাপ মানে হচ্ছে ঝোল আর কি, ঠিক আছে। মানে সবকিছুকে একসাথে তুমি খুব সহজে সুন্দর গুছিয়ে নিতে পারবা। ওকে, আমাদের কিন্তু পরীক্ষার সময়টা শেষ। তো আমরা এখন চলো যেই প্রশ্নগুলাতে পরীক্ষা দিলাম এই প্রশ্নগুলাকে একটু দেখে ফেলি যে আমরা এগুলাকে কিভাবে সলভ করতে পারি আর কি। হ্যাঁ, মানে এইচএসসি কেমিস্ট্রির যে প্রশ্নগুলো ছিল এগুলো। ইন দা মিন টাইম প্রশ্নগুলো সলভ করতে করতে আমরা আমাদের যেই মেরিট লিস্ট আছে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা বিজয়ী থাকবে আর কি, তো তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট থাকবে পরবর্তীতে। ততক্ষণ পর্যন্ত লাইভে থাকো। এসএটিপি তে কোন গ্যাসের মোল আয়তন, বাবুদের কোশ্চেন, ঠিক আছে। এসএটিপি তে মোল আয়তন কত? 24.789, বাবুদের কোশ্চেন, তাই না? ওকে, তো দেখো কোন গ্যাসটা আদর্শ আচরণ থেকে সবচেয়ে কম বিচ্যুতি দেখায়। তো এই যে বিচ্যুতির ব্যাপারটা চলে আসছে এখানে, এখানে একটু বলে ফেলি তাহলে। এই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস দুইটা আলাদা, মানে কিছু পার্থক্য থাকে। মেইন পার্থক্যটা কি? মেইন পার্থক্যটা হচ্ছে এদের আকর্ষণ বিকর্ষণ এবং অনুরায়তন। আকর্ষণ বিকর্ষণ এবং অনুরায়তন, এটা এই জায়গাটাতেই মেইন পার্থক্য। সো আমরা এখানে একটা নতুন টার্ম সম্পর্কে জানি, জেড। এটাকে বলা হয় হচ্ছে প্রেষণ গুণাঙ্ক। প্রেষণ গুণাঙ্ক, ঠিক আছে। জেড কে বলা হয় হচ্ছে প্রেষণ গুণাঙ্ক। সো এই জেড যখন ধরো 1 হয়, জেড যখন 1 হয়, এবং জেড মানে কি? জেড মানে হচ্ছে কি, ধরো এই যে পিভি ডিভাইডেড বাই আরটি, ঠিক আছে। মানে 1 মোলের জন্য পিভি ডিভাইডেড বাই আরটি বা n মোলের জন্য পিভি ডিভাইডেড বাই nRT, এটাকে বলি হচ্ছে আমরা জেড, এটাই হচ্ছে প্রেষণ গুণাঙ্ক। যদি এটা 1 হয় তাহলে আমরা ওই গ্যাসটাকে বলি হচ্ছে এটা একটা আদর্শ গ্যাস। সো এই আদর্শ গ্যাসের মধ্যে আমরা জানি যে আদর্শ গ্যাসের মধ্যে নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ কিছুই থাকে না, ঠিক আছে। তবে বাস্তব গ্যাস যারা আছে, আদর্শ গ্যাসটা টোটালি একটা কল্পনা, মানে কাল্পনিক একটা ধারণা। আর আমরা যত গ্যাস নিয়ে পড়াশোনা করি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, যা কিছু নিয়ে পড়াশোনা করি, সব গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। এবং এই বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে জেড 1 হবে না, আইদার জেড মোর দেন 1 হবে অথবা জেড লেস দেন 1 হবে, ঠিক আছে। তো জেড মোর দেন 1 এবং লেস দেন 1 কার ক্ষেত্রে, কখন, কিভাবে, চলো আমরা একটু দেখে ফেলি। জেড মোর দেন 1 হয় হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের জন্য। এদের ক্ষেত্রে জেড মোর দেন 1 হওয়ার পেছনে কারণ কি? কারণ হলো এদের যে বাস্তব আয়তনটা, এদের এই বাস্তব আয়তনটা এটা হয় কি আইডিয়াল আয়তনের চাইতে বেশি হয়। বাস্তব আয়তনটা আইডিয়াল আয়তনের চাইতে বেশি হয়, ঠিক আছে। বাস্তব আয়তনটা আইডিয়াল আয়তনের চাইতে বেশি হয়। তার মানে হচ্ছে এই হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের মোলার আয়তন আমাদের আইডিয়াল মোলার আয়তনের চাইতে বেশি হয়, ঠিক আছে। তার মানে এইসব গ্যাসের ক্ষেত্রে দেখা যায় কি, যেহেতু আয়তনটা বেশি আছে, তার মানে নিজেদের মধ্যে আকর্ষণটা কম। যেহেতু নিজেদের মধ্যে আকর্ষণটা কম, তার মানে এই গ্যাসগুলাকে তরলীকরণ কঠিন। এই গ্যাসগুলাকে তরলীকরণ কঠিন, ঠিক আছে। এবং যেহেতু আয়তনটা বড়, তার মানে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কম। আকর্ষণ বিকর্ষণ যেহেতু কম বলা যায়, তার মানে বলা যায় যে এরা হচ্ছে কম বিচ্যুতি হয়। বিচ্যুতি এরা হয়, তবে এদের যে বিচ্যুতিটা আছে এই বিচ্যুতিটাকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি। ঠিক আছে, ধনাত্মক বিচ্যুতি। ওকে, আর জেড লেস দেন 1 কাদের ক্ষেত্রে? বাদ বাকি যতগুলা গ্যাস আছে, ধরো নাইট্রোজেন বলি, অক্সিজেন বলি, কার্বন ডাই অক্সাইড বলি, বাদ বাকি যতগুলা গ্যাস আছে সবার ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে জেড লেস দেন 1 হয়। সো এদেরকে তরলীকরণ মোটামুটি সহজ, ঠিক আছে। এদেরকে তরলীকরণ সহজ, কারণ কি এদের আয়তন যেহেতু কম, কারণ হচ্ছে এদের যে রিয়েল আয়তনটা আছে, মোলার আয়তনটা হচ্ছে আইডিয়াল আয়তনের চেয়ে কম। তো এদের আয়তন যেহেতু আইডিয়াল আয়তনের চেয়ে কম, তার মানে কাছাকাছি অবস্থান করছে, নিজেদের মধ্যে আকর্ষণ বেশি, তার মানে এদেরকে তরলীকরণ তুলনামূলক সহজ। তার মানে আমরা লিখতে পারি তরলীকরণ সহজতর। ওকে, তো এদের মধ্যে যেই বিচ্যুতি দেখা যায় সেই বিচ্যুতিটা দেখা যায় হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি, ঠিক আছে। এখন আসো, এই যে বিচ্যুতি, নতুন একটা টার্ম আমরা পড়লাম, এই বিচ্যুতিটা আবার কার উপর ডিপেন্ড করে? তাহলে এই যে বিচ্যুতি, যে টার্মটা আমরা পড়লাম, মানে আদর্শ আচরণ থেকে যে বিচ্যুতি আছে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আকর্ষণ বলের উপর, ঠিক আছে। গ্যাসের আকর্ষণ বলের উপর। যেই গ্যাসগুলোর মধ্যে আকর্ষণ শক্তি, আন্তঃআণবিক আকর্ষণ, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত আন্তঃআণবিক আকর্ষণ, সংক্ষেপে লিখলাম আকর্ষণ।
যার আন্তঃআণবিক আকর্ষণ যত বেশি হবে ওই গ্যাসটা তত বেশি বিচ্যুত হবে। এখন দেখো এই আন্তঃআণবিক আকর্ষণ আছে কি নাই সেটা দেখার জন্য আমি কয়েকটা স্টেপ ফলো করব। প্রথম স্টেপ ফলো করব এর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে কিনা। সেকেন্ড স্টেপ ফলো করব এই যৌগগুলা পোলার কিনা, ঠিক আছে, পোলার নাকি অপোলার। থার্ড স্টেপ ফলো করব হচ্ছে যে এই যে যৌগটার মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তি কেমন, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তি কেমন। এখন এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তি যেটা আছে না, এটা আবার কিন্তু ডিপেন্ড করে আণবিক ভরের উপর। আণবিক ভর বাড়লে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তি বাড়ে, ঠিক আছে। সো এখন দেখো তো এখানে এই গ্যাসগুলোর মধ্যে আমরা দেখি যে হিলিয়াম গ্যাস যেটা আছে না, এটার মধ্যে আকর্ষণ বিকর্ষণ সবচেয়ে কম হয়। সো এটা আদর্শ গ্যাসের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, তার মানে এটার বিচ্যুতি সবচেয়ে কম হবে। ওকে, এবারে খেয়াল করো লেখচিত্রটা কোন সূত্রকে সমর্থন করে। এই যে পিভি বাই পি কোন লেখচিত্র হবে? পিভি মানে হলো কি চাপ এবং আয়তন, তাপমাত্রা স্থির, তাহলে কোন লেখচিত্র হবে? বয়েলের সূত্র, ঠিক আছে, এটা হবে বয়েলের সূত্র। ওকে ডান। তারপরে খেয়াল করো বয়েলের সূত্র অনুযায়ী কি বলা যায়? ভি বাই টি, এটা তো ভাই চার্লসের সূত্র, এটা তো বয়েলের সূত্র না, এটা হলো চার্লসের সূত্র, ঠিক আছে। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী 2 3 কারেক্ট, তার মানে অপশন বি কারেক্ট অ্যান্সার। পরেরটা খেয়াল করো এসটিপি তে কোন গ্যাসের 2 গ্রাম, এই যে দেখো এটা তোমাদেরকে পাজল করছে, 2 গ্রাম বলক আর একই পরিমাণ বলক অথবা 1 গ্রাম বলক যাই বলক না কেন, ডাজন্ট ম্যাটার, বলছে কোনটা বেশি আয়তন দখল করে। তার মানে আমাদের এখানে থিওরি কি? ভি প্রপোর্শনাল টু এন, তার মানে যার এন বেশি সেই বেশি আয়তন দখল করছে। এন্ড এন আবার বেশি কার হবে? এন ইজ প্রপোর্শনাল টু 1/m, মানে যার আণবিক ভর কম তারই এন বা মোল সংখ্যা বেশি হবে, যার মোল সংখ্যা বেশি হবে তারই আয়তন বেশি হবে, ঠিক আছে। তাহলে অক্সিজেন এখানে কত হয়? 32, ক্লোরিন কত হয় এটা? হ্যাঁ আমরা জানি 71, হিলিয়াম কত হয়? 4, ঠিক আছে, নাইট্রোজেন কত হয়? 28, তাহলে হিলিয়ামের কম, তাহলে হিলিয়াম সবচেয়ে বেশি আয়তন দখল করবে। ওকে, এবারে আসো স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ও এটা তো আমরা সলভ করছি তাই না, এটা কিন্তু আমরা অলরেডি সলভ করে আসছি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আয়তন এত হলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত হবে? এটা 3.76 আসে আর কি। তারপরে বলে দেই স্থির যে চাপ যেহেতু, তার মানে আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব? v1/t1 = v2/t2, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে v1 এর ভ্যালু কত? 3.5, t1 এর ভ্যালু কত? 273, t2 এর ভ্যালু কত? 293, v2 এর ভ্যালু কত? v2 আমাদের বের করতে হবে। তো তুমি জাস্ট ক্যালকুলেটর ইউজ করো, এখন ক্যালকুলেটর ইউজ করলে দেখবে आंसरটা আসতেছে 3.76 আর কি, ঠিক আছে। যেমন 3.5 * 293 / 273, ওকে সমান, ওকে, তার মানে এই যে 3.76 উত্তর। ওকে, আশা করি অনেকেই পারছো। তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি এবং পি, তাহলে ভি বনাম পি লেখচিত্রটা কেমন হয়? অধিবৃত্তীয় হয়, ঠিক আছে, ভি বনাম পি লেখচিত্রটা অধিবৃত্তীয় হয়। ওকে, কোন গ্যাসের আয়তন এবং চাপ দ্বিগুণ করলে আয়তন মানে তাপমাত্রা এবং চাপ দ্বিগুণ করলে আয়তনের কি পরিবর্তন হবে? সো এটা আসলে সমন্বয় সূত্র দিয়ে করতে হবে। P1 V1 / T1, P1 V1 / T1 = P2 V2 / T2, ঠিক আছে। এখন তুমি দেখো তো এখানে কি বলছে আমাদেরকে বলছে যে চাপ এবং তাপমাত্রা দুইটাই দ্বিগুণ করছো, তাহলে চাপ যেহেতু দ্বিগুণ করছো তাহলে 2 * P1 * V2, ঠিক আছে। তাহলে তাপমাত্রা যেহেতু দ্বিগুণ করছো 2 * T1, আলটিমেটলি কি হলো ব্যাপারটা দেখো তো, এখানে 2 2 কেটে ফেলো, P1 কেটে ফেলো, T1 কেটে ফেলো, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে V1 = V2, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি চাপের কোনো পরিবর্তন হবে না, সরি আয়তনের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, আয়তনের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। ওকে, এবার আসো 1 atm সমান কত প্যাসকেল, এটাও একটু আগে লিখে পড়াই দিলাম তাই না। যারা ক্লাসে ছিল মোটামুটি সবাই এটাকেও কারেক্ট অ্যান্সার করতে পারছো। সো আমরা জানি এটা 101325 এত প্যাসকেল, তো এটাকে কিলো প্যাসকেলে নিলে কত হবে? এই দেখো 1 হ্যাঁ, এটাকে তুমি যদি কিলো প্যাসকেলে নিতে চাও তখন 10⁵ আসবে। কেন? 1 2 3 4 5 ঘর আগে আসছো, ঠিক আছে, দশমিকে, তার মানে এটা হবে আমাদের অপশন সি। সো আমাদের কিন্তু আবারও অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই, তো যারা 26-এর আছো রিভিশন কোর্সে যারা ভর্তি হতে চাও তো হয়ে যাও, আমাদের 1 তারিখ থেকে কিন্তু ক্লাসটা শুরু হতে যাচ্ছে। সো লেট না করে মোটামুটি আশা করব মানে এখন যে ছাড় আছে এই ছাড়ে তুমি ভর্তি হয়ে যেতে পারবে। মডেল টেস্টের ব্যাপারে অলরেডি আমি অ্যানাউন্স দিয়ে দিয়েছি যে টেস্ট পরীক্ষার পরেই মোটামুটি সব কলেজগুলোর টেস্ট পরীক্ষা যখন শেষ হবে তারপরে এটা শুরু হবে।
তবে কি কি তোমরা পাবা, এখানে প্রিন্টেড প্রশ্ন ব্যাংক পাবা 13টা, অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে এখানে 37টা, ফাইনাল মডেল টেস্ট থাকবে 13টা, প্রিন্টেড সলভ শিট থাকবে 50টা, আর সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস তো থাকছেই। ঠিক আছে, সো আমরা একটু 1 মিনিটের একটা ব্রেক নিই। ব্রেক নিয়ে আমরা তোমাদেরকে সেই কাঙ্ক্ষিত যে বিজয়ী তিনজনের নাম আমরা কিন্তু ঘোষণা করে দিব। ঠিক আছে, জাস্ট 1 মিনিটের ছোট্ট একটা ব্রেক দাও। ওকে, সো ওয়েলকাম ব্যাক সবাইকে। আসলে তোমরা এতজন মানে এত স্টুডেন্ট পরীক্ষা দিছো, মানে অনেকেই আসলে 10-এ 10 পাইছো। তো মোটামুটি আমার কাছে যে সংখ্যাটা আছে, মানে 170 জনেরও বেশি স্টুডেন্ট যারা হচ্ছে 10-এ 10 পাইছো। সো এদের মধ্যে থেকে আসলে আমাদের খুব কষ্ট হচ্ছিল যে আমরা কোন তিনজনকে বিজয়ী ঘোষণা করব। তারপরে আমরা র্যান্ডমলি তিনজনের নাম নিয়ে আসছি আর কি। তো ওই র্যান্ডমলি সিলেক্ট করার মাধ্যমে যে তিনজনের নাম পাওয়া গেছে, তার মধ্যে একজন হচ্ছে নাবিল, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া উদ্ভাস। আর একজন হচ্ছে পিঙ্কি, ঠিক আছে, সুজা মেমোরিয়াল কলেজ, মৌলভীবাজার উদ্ভাস। একজন হচ্ছে শফিউল্লাহ, শহীদ বুলবুল গভর্নমেন্ট কলেজ, পাবনা। তোমাদেরকে অনেক 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 অভিনন্দন। সো তোমাদের সাথে আমাদের কর্তৃপক্ষ থেকে যে কোনো কেউ যোগাযোগ করবে খুব শীঘ্রই। সো তোমাদের যে গিফট পাওয়ার কথা এটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে, অসুবিধা নাই। আর তোমরা যারা বিজয়ী হতে পারো নাই, অসুবিধা নাই, কেমিস্টারে কিন্তু অনেক বেশি পরিমাণে প্রাইজ আছে। আশা করবো আজকের ক্লাসে যারা 10-এ 10 পাইছো সবাই যেন কেমিস্টারের প্রাইজ পাও। যারা আজকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো নাই, আপসেট হওয়ার কিছু নাই, নিজে নিজে এখন রেজিস্ট্রেশনটা করে ফেলো যেন তুমি কেমিস্টারটাতে অংশগ্রহণ করতে পারো। আর যাদের কোনো প্রকারের কনফিউশন আছে, তুমি তোমার কাছাকাছি যে কোনো ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করলেই তোমাকে কিন্তু রেজিস্ট্রেশনটা করে দিবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা আমাদের এই লাইভ সেশনটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।